বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ঈদের বিশেষ তৃতীয় মাত্রার পরে আমরা নিয়মিত তৃতীয় মাত্রায় ফেরত এসেছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, অর্থাৎ আজকের তৃতীয় মাত্রার মধ্য দিয়ে দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায় বসা আছেন রাজনৈতিক পর্যবেক্ষক সালেহ আহমেদ টিটা, ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা শাফি পাপিয়া। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই যে ঈদের পরে এক ধরনের নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করবার কথা বিএনপির দিক থেকে। এর আগে অবশ্য গত ঈদকেও মাথায় রেখে বলা হয়েছিল যে আন্দোলন গড়ে তুলবেন। আমরা ঈদের আগে যেটি দেখেছি যে বিশেষ করে পুরো রাজনীতিটাই ছিল একজন মন্ত্রীর একটি দুটি মন্তব্যকে ঘিরে উত্তপ্ত ছিল মোটামুটিভাবে পরিবেশটা, কিন্তু সেখানে অবশ্য বিরোধী দলের তেমন কোনো ভূমিকা ছিল না। সো আপনি কি সালেহ আহমেদ টিটা আশা করছেন কিনা যে ঈদের পরে দেশে কোনো ধরনের রাজনৈতিক নতুন মেরুকরণ, নতুন সম্ভাবনা, নতুন উত্তাপ মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে, সংলাপকে ঘিরে, কারণ ঈদের আগে যে জাতিসংঘ থেকে ফেরত এসে, সাধারণ অধিবেশন থেকে ফেরত এসে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন, আপনি সেই সংবাদ সম্মেলনে ছিলেন, সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে আমার হত্যা চেষ্টাকারী যারা, তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না, আমার এত রাজনৈতিক দারিদ্রতা এখনো তৈরি হয়নি। সো কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সবেমাত্র শারদীয় দুর্গাপূজা গেল, ঈদ গেল। আমরা এই সময় আপনি যেই ধরনের প্রশ্ন দিয়ে তৃতীয় মাত্রার ঈদ উত্তর প্রোগ্রাম আজকে আমাদেরকে দিয়ে শুরু করছেন, সেজন্য আপনাকে এবং চ্যানেল আইয়ের অগণিত দেশ এবং বিদেশের অগণিত দর্শক শ্রোতা, স্পেশালি আমার বরিশাল সদরের সকলকে শুভেচ্ছা। আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নটা কয়েকটা পার্ট। লাস্ট পার্ট দিয়ে শুরু করলে একরকম যায়, আমি ফার্স্ট পার্ট দিয়ে শুরু করি, যেটা বলতেছিলেন যে বিএনপি ঈদের পরে বেগবান আন্দোলনের কথা বলেছে, জোরদার আন্দোলনের কথা বলেছে, সরকার পতনের আন্দোলন বলেনি, শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের নবগঠিত কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস সাহেব বলেছেন ঢাকা আমাদের শান্তিপূর্ণ আন্দোলন। তো এই শান্তিপূর্ণ আন্দোলন, এই যে ঈদোত্তর আন্দোলন, এগুলো তো আমরা গত ঈদুল আজহায়ও ঈদুল ফিতরেও দেখেছি। আর ঈদুল আজহায় এসে যা দেখব, এ ব্যাপারে আপনাকে আপনার অনুমতি নিয়ে আমি বলি, আপনার এখানেই আমি বলেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে এমন মেরুকরণ ঘটে গেছে, যেই মেরুকরণে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সত্যিকার রাজপথের গণতান্ত্রিক আন্দোলন করার যে রাজনৈতিক শক্তি দরকার, প্রজ্ঞা দরকার এবং যে কমিটমেন্ট দরকার, বিএনপি হ্যাজ লস্ট দ্যাট। আমি এখানে বসে এই কথা বলেছি এবং আপনি বলেছিলেন সেটা অ্যানালাইসিস চেয়েছিলেন, আমি সেই অ্যানালাইসিসও দিয়েছিলাম। সেটার পরিপ্রেক্ষিতে আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট, যেটা না বললেই হয় না, যে বিএনপি আদৌ আন্দোলন করতে চায় কিনা এই অবস্থায়। আমার ওই আলোচনায় আমি এই কথাও বলেছিলাম, যদি বাংলাদেশে সরকার বিরোধী কোনো আন্দোলন, সরকার পতনের কোনো আন্দোলন বা কোনো প্রেক্ষাপট বা তৈরি হয় বা কেউ করতে চায়, সেটা বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি না, সেই শক্তি অন্য কোনো শক্তি হবে। যদিও আমি মনে প্রাণে সেই শক্তিকে বিশ্বাস করি না, সেই শক্তি যে ভালো কিছু করবে আমি যেমন বিশ্বাস করি না, আমি প্রত্যাশাও করি না, আশাও করি না, এবং দেশবাসী সেটা রুখে দাঁড়াক, সেটাই আমার সবার প্রতি আবেদন। কিন্তু পরিবেশ এবং পরিস্থিতি যা সৃষ্টি হয়েছে, আপনার বক্তব্য বললেন ঈদের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রীর আমেরিকা সফরের সময় যে ঘটনা ঘটলো, আপনি খেয়াল করে দেখেন, একটা ইন্টারেস্টিং ডাটার এখানে একটু অ্যাড করে দেই। মাননীয় প্রধানমন্ত্রী লাস্ট 3টা ভিজিট করেছেন ইউএন মিশনে, 3টা ভিজিটেই 3টা অকারেন্স ঘটলো। একটা অকারেন্সে ওনার অফিসের একজনকে ওখান থেকে চলে আসতে হয়েছিল, তারপরেরটাও আর একজন সাংবাদিককে চলে আসতে বিব্রতকর এবং একটা অকারেন্স ঘটেছিল ইন্টারভিউ সংক্রান্ত, এবং এবারকার একজন নারী সাংবাদিককে, এবং এই ইমিডিয়েট পাস্ট যে ভিজিটটা করলেন, সেখানে তার মন্ত্রিসভার তার সবচেয়ে আস্থাভাজন মন্ত্রী, যেই মন্ত্রী উনি আমেরিকা যাওয়ার আগে ওনাদের একটা পার্টি মিটিংয়ে বসে যখন
মাননীয় প্রধানমন্ত্রী বলতেছিলেন যে জেলা কাউন্সিল, উপজেলা সব কাউন্সিলগুলি তাড়াতাড়ি করে ফেলো, সাংগঠনিক কাজগুলি করে ফেলো, এবং উনি তখন দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেছিলেন এগুলোর কোনো দরকার নাই, নেত্রী যা বলবেন তাই। মানে ওনার ডিভোটিনেস, এই যে মানে এটাকে কি বলে আমি জানি না, এই যে অতিভক্তি চোরের লক্ষণ। হ্যাঁ, তো উনি যেই অতিশয়োক্তি এবং অতিভক্তি করেছিলেন আর প্রধানমন্ত্রীর সামনে, আর বাইরে তার মন্ত্রণালয়ে, তার কনস্টিটিউয়েন্সিতে এবং বাইরের লোকদের সাথে উনি যে বিহেভগুলো কন্টিনিউয়াসলি লাস্ট কাপল অফ ইয়ার করে যাচ্ছিলেন, সেটার সাথে কোনো মেলে না। যখনই এরকম মেলে না জাতীয় বিষয় ইম্পর্টেন্ট জায়গায় থাকে এবং একটা ব্যক্তিকেন্দ্রিক পাওয়ারের আশেপাশে মেলে না জাতীয় ক্যারেক্টার থাকে, তখন সেটা ভয়ের বিষয় হয়ে দাঁড়ায় এবং বিরক্তিকর, মানে সেটাকে কনসিডারেশনে যে না নিবে সে ভুল করবে। তো এমত অবস্থায় কোনো আন্দোলন পাকাবে বিএনপি আমি বিশ্বাস করি না। আপনি জাতিসংঘের অধিবেশনের যে প্রসঙ্গটা তুললেন, জাতিসংঘ অধিবেশনে যেটা মধ্যবর্তী নির্বাচনের প্রসঙ্গে যখন শেখ হাসিনা আজাদকে প্রশ্ন করেছে অনেক সাংবাদিক, উনি স্পষ্ট ভাষায় একটা উত্তর দিয়েছেন যে আমার পিতার খুনি হত্যাকারী এদেরকে আমি ক্ষমতায় নিয়ে আসার জন্য তো মধ্যবর্তী নির্বাচন দেব না। তার এই বক্তব্যে একটি বিষয় সুস্পষ্টভাবে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন যদি হয়, উনি 100% শিওর যে উনি ক্ষমতায় আসতে পারছেন না। এখন উনি যেহেতু ক্ষমতা থাকতে চান, স্বাভাবিকভাবেই উনি কোনো নিরপেক্ষ নির্বাচন মধ্যবর্তী বলেন আর যাই বলেন উনি দেবেন না। এটা তার বক্তব্যে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে একদিকে যেমন, আর দ্বিতীয়ত উনি যে ক্ষমতায় আসতে পারবেন না সুষ্ঠু নির্বাচনের ভিত্তিতে, এটাও কিন্তু প্রকাশিত হয়েছে। এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে, এই জন্য উনি দিচ্ছেন না। আর বিএনপি আন্দোলন করতে পারবে কি পারবে না এই প্রসঙ্গ। এখন আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন যেভাবে হয়েছে, যেভাবে আমরা দেখেছি এবং আমাদের যে অভিজ্ঞতাটি আছে, আমরা তো আর ৭১-এর মুক্তিযুদ্ধের সময় শিশু ছিলাম, সেই অভিজ্ঞতা তো আমাদের ব্যক্তিগতভাবে নেই। তারপরে বিএনপি যখন ৯১ সালে ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর দীর্ঘ ৯ বছর আন্দোলনের পর ৯৪-এর পর থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে আন্দোলন আওয়ামী লীগ করেছে, কিংবা তার পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে এই তত্ত্বাবধায়ক সরকারকে মানি না, মানব না বলে যে হেফাজত, লগি বৈঠার আন্দোলন থেকে শুরু করে যেভাবে করেছে, এই ১৫-২০ বছরের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে স্বাভাবিকভাবেই আন্দোলনকে এরকম হিংস্র, ধ্বংসাত্মক, ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো প্রকারে হোক যেতে হবে, এই পর্যায়ে ওইরকম মানসিকতা আমরা প্রকাশ করতে এখনো পারিনি। এটা যেমন একদিকে সঠিক, ৫ জানুয়ারির আগে যেটি হয়েছে বিএনপি যেটা করেছে শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি কোনো ব্যালট বাক্স ছিনতাই কি ব্যালট পেপার পুরানো, কিন্তু এত মানুষ মারা গেল যে আন্দোলনে, এই যে রেল পুড়লো, বাস পুড়লো, গাড়ি পুড়লো, মানুষ মরলো, বোমা কি বোমা, পেট্রোল বোমা নিক্ষেপ, এই সমস্ত সাথে বিএনপি একদমই সম্পৃক্ত না। একটা জিনিস দেখতে হবে যে ৫ই জানুয়ারি নির্বাচনকে নিয়ে যে আন্দোলন যেটা বলা হয়েছে, বিএনপির মিছিল, মিটিং, মাঠ লেভেল, তৃণমূল পর্যায়ে পর্যন্ত ব্যাপক আকার ধারণ করেছে। আর এই যে হঠাৎ করে পেট্রোল বোমা, গাড়িতে আগুন, এই সমস্ত অলৌকিক একটা ব্যাপার দেখা গেছে। যে গাড়িতে আগুন দিচ্ছে আওয়ামী লীগের নেতারই গাড়ি, আবার সেটা মিন্টু রোডের ডিবি অফিসের সামনে আগুন দিচ্ছে। আবার দেখা যাচ্ছে নরসিংদী রুটের বিআরটিসি বাস ঢাকা নিউ মার্কেটের কাছে আছে, ওখানে আগুন দিচ্ছে। এই জন্য এগুলো প্রশ্নবিদ্ধ। সরকার যতই অপপ্রচার চালাক বিএনপির বিরুদ্ধে, এগুলোর সাথে সরকারের বিভিন্ন হ্যান্ডস এবং সুপরিকল্পিতভাবেই সরকার ঘটিয়েছে, বিএনপির ঘাড়ে দোষারোপ করার জন্য ব্যাপকভাবে প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত স্পেসিফিকভাবে, সুনির্দিষ্টভাবে সরকার প্রমাণ করতে সক্ষম হয়নি যে ওই সমস্ত ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। যেহেতু প্রমাণ করতে সক্ষম হয়নি, অতএব এই ঘটনা কে ঘটিয়েছে? বিএনপি ঘটিয়েছে যে বলছে, প্রমাণ করতে পারছে না, তাহলে ঘটিয়েছেটাকে? অবশ্যই আওয়ামী লীগ ঘটিয়েছে। হাসপাতালে মৃত্যুর আত্মচিৎকার আপনার পেট্রোল বোমাতে উনি দেখলেন, বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে চলে আসলেন। আজ পর্যন্ত কেন তদন্ত হবে না? আজকে প্রধানমন্ত্রীর গায়ে ফুলে ছিটকা পড়লে কি তার সম্পর্কে কি একটা কথা বললে যদি যাবজ্জীবন কারাদণ্ড হয়, 7 বছর হয়, আর একটা পথচারী মানুষ, বাংলাদেশের হাঁটা চলার অধিকার সংবিধান স্বীকৃত, সে নির্মম নিষ্ঠুরভাবে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মুখে পতিত হচ্ছে, সেটা তদন্ত করতে কেন পারেনি? বিচার কেন করতে পারেনি? শুধু বিএনপি নেতাদের নামে মামলা করে দিয়ে দায় খালাস হয়ে গেল, বিএনপির ঘাড়ে দোষারোপ দেওয়াটা খুব সোজা হয়ে গেল। এটা মানুষ বোঝে,
সবাই বোঝে, আপনিও বোঝেন, আমিও বুঝি, যারা প্রচার অপপ্রচার চালাচ্ছে তারাও কিন্তু বোঝে। এখন আন্দোলন অবশ্যই বাংলাদেশে হবে। এখন কি প্রকৃতির হবে, কবে হবে, এরকম দিনক্ষণ সময় বেঁধে কিন্তু হয় না। যেমন আজকে যে বিগত সাম্প্রতিককালে যে বক্তব্য, লতিফ সিদ্দিকের যে বক্তব্য, সেটা হয় না। কিন্তু আমি জাস্ট প্রশ্ন করে রাখি, আপনি পরে উত্তর দেন। তাহলে হুমকি ধমকিটা এই যে ঈদের পরে এখন হবে, অমুক হলে এই ঘটনার, ওটা আমি উত্তর দিচ্ছি। এখন লতিফ সিদ্দিকী লাগামটা কে ছেড়ে রেখেছেন? খোদ প্রধানমন্ত্রী ছেড়ে রেখেছেন। আমরা বিগত সংসদে যখন পার্লামেন্টে ছিলাম, ওনার যে উদ্ধত বক্তব্য, যে অসংলগ্ন কথাবার্তা, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যরাও দেখা যাচ্ছে ওনার মতো ওরকম লাগামহীন ভাষায় ওরকম বক্তব্য দিচ্ছে না। অনেক মন্ত্রী পরিবর্তন হলো, তার মন্ত্রিত্ব ঠিকই থেকে গেল। কেন থাকলো? পত্রপত্রিকা তৎকালীন সময় উঠেছে যে যেই রকম তাদের নেতা যেরকম কথাবার্তা পছন্দ করে, ঠিক সেরকম কথাবার্তা বলতে সক্ষম হওয়ার কারণে তার মন্ত্রিত্বটি থেকে গিয়েছে। আজকে লাগামহীন বক্তব্য দিতে দিতে লাগামহীন হয়ে পড়েছে। এখন যে দড়িটা টেনে রেখেছেন, ফেলে রেখেছেন, খুলে রেখেছেন, সেই লাগামটা তাকেই টানতে হবে। গর্ত যখন আমি অন্যের জন্য খুঁড়বো, সেই গর্তে যখন আমি নিজে পড়ে যাব, তখন গর্ত খোঁড়াটা উচিত না অনুচিত এটা কিন্তু বোঝার বিষয়। এখন এই লতিফ সিদ্দিকী যে ঘটনা ঘটেছে, নিজের গর্তে নিজে পড়েছে, অন্যকে ব্যবহার করে যে মুখটা বেফাস বক্তব্য দিয়ে অভ্যস্ত হয়ে পড়েছে, আজকে সেটা নিজেদের গায়ে এসে পড়ে গেছে। অতএব এটা আওয়ামী লীগের ব্যাপার। আর যে মন্তব্য করেছে, এটা ইসলামী মূল্যবোধ, ইসলামী চেতনার মানুষদের, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ। আজকে যদি কোনো অন্য সম্প্রদায়ের কোনো কিছুকে নিয়ে এরকম মন্তব্য হতো, তাহলে দেখা যেত আপনি আমি কি যে করতাম তার ঠিক নেই। যেই সম্প্রদায়কে নিয়ে বলতো সেটা তো পরের কথা। সংখ্যাগরিষ্ঠ ধর্মের উপর এই যে আঘাত একটার পর একটা, এটার উত্তর এবং প্রশ্ন ভবিষ্যৎ এটা নির্ধারণ করে দিবে যে আওয়ামী লীগের রাজনীতিতে কতটুকু লাভবান আর কতটুকু ক্ষতিকর। আর আন্দোলন কর্মসূচি যে হুমকি আর ধামকির ব্যাপারটি বলেছেন, এটা হচ্ছে আলটিমেটাম। আন্দোলন আপনি যদি বারবার আলটিমেটাম দেন এবং আপনি যদি সেই অর্থে কাঙ্ক্ষিত কোনো ডিম্ব প্রসব করতে না পারেন, বা তাহলে সেটা বুঝেছি যে বাংলাদেশের মানুষ আসলে তাহলে কি দাঁড়াবে? এমন আন্দোলন চাচ্ছে যে আন্দোলন একটা টাইম, সেটা 1 মাস হোক, 1.5 মাস হোক, 2 মাস হোক, এর ভিতরে একটা পজিটিভ রেজাল্ট চাচ্ছে। এরকম একটা পর্যায়ে প্রত্যেকটা মানুষের একটা মাইন্ডসেট হয়ে পড়ে আছে। তবে আমি আশাবাদী, কমিটি বলে কথা না, মানুষের প্রয়োজনে মানুষকে আন্দোলন করতে হবে। মানুষের প্রয়োজনে মানুষ আন্দোলন করবে। এখানে বৃহৎ রাজনৈতিক সংগঠন, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে কোনো আন্দোলনই কাউকে অর্গানাইজ করতে হয়, লিডারশিপের প্রশ্ন আছে, অনেক কিছু। বিএনপি যেহেতু একটা বড় সংগঠন এবং সারা বাংলাদেশে এর কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নেই, আন্দোলন বিএনপি করবে, অবশ্যই করবে। সেটা আমি দিনক্ষণ বলতে পারবো না যে কুরবানি ঈদের পর না শীতের সময় না গ্রীষ্মকালে, এটা আমি এভাবে বলতে পারবো না। তবে আন্দোলন হবে ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। যে দেশের প্রয়োজনে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষকে নিয়ে আন্দোলন করতে হবে। এই আন্দোলনের আসলে তো কোনো বিকল্প নেই, কিন্তু যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মানুষ হতাশায় আছে, অনাস্থায়। কেন মানুষ আন্দোলন করবে? মানুষ তো সরকার দেখতে যেটি বলা হচ্ছে যে সরকার তো প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক করছেন, দেশের উন্নয়ন করছেন, তাদের ভাষায় অর্থনৈতিক উন্নয়নও হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা দ্বারা বিভিন্ন দেশ থেকে পাচ্ছেন, আশ্বাস পেয়েছেন, চুক্তি করছেন। তো মানুষ কেন রাজপথে নামবে? মানুষ রাজপথে এই কারণে নামবে যে গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক চিন্তা চেতনা, গণতন্ত্র বলতে যেটা বুঝায়, এবং এই সরকার যেটা নিয়ে আস্ফালন করে বেড়াচ্ছে, তার তো আসলে সত্যিকার অর্থে কোনো বৈধতা নেই। যে নির্বাচনে জনগণ সম্পৃক্ত নয়, সেটা কখনো কোনো নির্বাচন হতে পারে না, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, কোথায় উন্নয়ন হচ্ছে? মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যে উন্নয়ন আছে, কিন্তু বাস্তবিক অর্থে মাঠে যেয়ে দেখতে হবে যে উন্নয়ন কতটুকু আছে। এই সরকারি যে সরকার নিজেদের আস্ফালন করছে, অনেক এমপি মন্ত্রী, 75% এমপি মন্ত্রী এলাকায় পুলিশ প্রোটেকশন ছাড়া যেতে পারে না, এবং এলাকা তো যেতে পাচ্ছে না। রানীহাটি ইউনিয়নে ওইখানকার যে এমপি, সে রীতিমতো আজকে পতাকা নিয়ে মারামারি, লাঠিলাদনা নিয়ে শোডাউন করে বেড়াচ্ছে সাধারণ মানুষের বিপক্ষ অবস্থান নিয়ে। তো এই যে ধরেন তার পুলিশ তাদের সাথে আছে। আজকে একটা পুলিশ তুলুক, পুলিশ ছাড়া যেমন নির্বাচনে তারা জনগণ নামাতে পারেনি, কোনো আন্দোলন কর্মসূচিও কিন্তু পারবে না। এখন হয় কি, মানুষের মতামত সবকিছু সরকারের বিরুদ্ধে, আর সরকারের নিজের আনপপুলার, যার কারণে এদের হারানোরও কিছু নাই, পাওয়ারও কিছু নাই। গায়ের জোরে প্রশাসনকে ব্যবহার করে যেনতন পদ্ধতিতে যতদিন টিকে থাকতে পারে, এটা চান্স হিসেবে ওরা নিয়ে নিয়েছে। তবে জনগণ এদের সাথে
এখনো যেমন ছিল না, ভবিষ্যতে এই পরিস্থিতির উদ্ভব হলে থাকবে, এটা আমি আশা করি না। মিস্টার সালেহ আহমেদ। ধন্যবাদ। আসলে উনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে হুমকি ধামকি আন্দোলন এগুলো এবং জনগণ আন্দোলন করেই করবে, তাদের হুমকি ধামকি কোনো বিষয় না। যেটা আমি বলতে চেয়েছি যে বিএনপি আন্দোলন করে সরকারের কোনো কিছু করবে সেটার সুযোগ আর নাই। জনগণ করবে, হ্যাঁ জনগণ করবে। জনগণ কেন করবে আপনি একটু আগে প্রশ্ন করলেন। সেটি নেই বলেই কি সরকার খানিকটা বেপরোয়া, অনেকের ভাষায় যেমনটা বেপরোয়ার বিষয় না, আপনি মানে বেপরোয়া তো বটেই। এ কারণে আব্দুল লতিফ সিদ্দিকী যে ধরনের কথাবার্তা বলেছেন, এমন বেপরোয়া তিনি হয়েছেন, ধর্মের বিরুদ্ধে বলেছেন, সেটি তো আছেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেটি আমাদের সবাইকে আহত করেছে, কষ্ট দিয়েছে এবং সহ্য করবার মতো নয়। কিন্তু এর বাইরেও তিনি বলতে বলতে এমন অনেক কথা বলে ফেলেছেন, নিজেও খেয়াল করেননি যে ওটি না বলে এটি বললেও তার চেয়ারটি সরে যেতে পারে। জি, তো ব্যাপারটা হচ্ছে গায়ে মানে না আপনি মোড়ল। উনি তো প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন যে ওনারা এখন আর শক্তি না, ওনারা জনগণের উপরে ভরসা করে আছেন। জনগণ এখন আর এই আপদ আর বিপদের উপর ভরসা করতে চাচ্ছে না। জনগণ বুঝে গেছে আপদ কি করে আর বিপদ কি করে। আপদ হচ্ছে আওয়ামী লীগ, এ ফর আওয়ামী লীগ, আর বিপদ হচ্ছে বি ফর বিএনপি। এই আপদ এবং বিপদের অ্যাক্টিভিটিসে জনগণ অতিষ্ঠ, ওনার ওই অতিষ্ঠ অংশটুকু কারেক্ট। উনি ওনার কথার মধ্যে বলেছেন যে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমেরিকা থেকে এসে যে প্রেস কনফারেন্স করেছেন, যে উনি ওখানে বলেছেন মধ্যবর্তী নির্বাচন দেবেন, এমন কোনো কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেন না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোন প্রশ্নের উত্তরেও মাননীয় প্রধানমন্ত্রী মধ্যবর্তী নির্বাচন দিবেন না কথাটা বলেন না। কথাটা বলেছেন যে কথাটা আমি এখানে আপনাকে বলেছিলাম, যে আপনারা কি চান যারা আমার পরিবারের এই সকল লোককে হত্যা করেছে, আমার 10 বছরের ভাইকে হত্যা করেছে, আমাদের রক্ত নিয়ে খেলা করেছে, 21শে অগাস্টের গ্রেনেড হত্যার কে ডাইভার্ট করার চেষ্টা করে, তাদের সাথে কি কোনো আলোচনা হতে পারে? কথাটা হয়েছে এটা। মানে হয় কি, ওই যে আপনার এখানে আমি প্রায়ই বলি একজন নিহত প্রতিমন্ত্রী আহত। আমরা কথা বলতে এসে একটা দাড়িকমা সেমিকলন যে টোটাল জিনিসটা কনসেপ্টটা পাল্টায়, জিনিস হালকাও করে দেয়, জিনিস উল্টা দিকে নিয়ে যায় এবং মূল কথাটা থেকে সরে দেয়। আমরা যে আলোচনা করছিলাম নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, উনি একটা কথা বলেছেন। উনি নিতালে উনি আসছেন না কেন? সে কোন নির্বাচন, কেমন নির্বাচন, কি নির্বাচন, সেগুলো কিছু বলছেন না। এত সোজা যে নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায়। মানুষ কি বোকা? মানুষ কি বোকা? আওয়ামী লীগও যেমন জানতো নির্বাচন দিলে সে আসতে পারবে না, বিএনপি তো আমি আপনাকে বলেছি, আপনি সেদিনকে আমার কাছ থেকে অনেক নিয়েছিলেন এবং সেটাই ঘটছে। সেই কথাটার একটা প্রতিফলন ওই প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীর ছিল। ভেরি ইন্টারেস্টিং। আমি আপনার এই সুযোগে বলি, ওই প্রেস কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন যে মানি লন্ডারিং কেসে সমস্ত কিছু প্রমাণিত, তারপরেও কেউ এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে যখন তারেক প্রসঙ্গে প্রশ্নটা ওই যে করলো যে উনি ওখানে বসে ইতিহাস বিকৃতি করছেন, ওই প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলল যে কি করে জাজ সাহেবরা ওই কেস থেকে ওকে খালাস দিল। আমি এই খালাসের কাহিনীটা আপনার এখানে বলেছিলাম যে কি অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এ বিএনপি ইলেকশনে যায় নাই। আন্ডারস্ট্যান্ডিং সেই ওই আন্ডারস্ট্যান্ডিং এ ছিল, যে আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী লীগও জানতো না আর বিএনপিকে তো বুঝিয়েছিল সেটা। এনিওয়ে ওই কথাটা আমি এখন যাচ্ছি না। আমি এখন যে কথাটা যেতে চাচ্ছি, কিন্তু যারা দেখছেন তারা তো জানতে চাইবেন কে কার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করলো। সেটা আমি বলেছি। আমি সময় রোধ, আমাকে সময় দিলে তো আমি বলতে উদ্গ্রীব, আমি তো বলতে চাই। আমি যেটা বলেছিলাম, আমি 2 মিনিট সময় দিচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। বিএনপি কোন ক্রমেই 2005 সালের, বিএনপি 2009 সালে 2008 সালের ইলেকশনে আসতে চায় নাই। তখন তাকে বাধ্য করা হয়েছিল ইলেকশনে আসার জন্য। কোনোভাবেই বিএনপি আসতে চায় না 2008 সালের ইলেকশনে, তাদের বিতর্কের সিদ্ধান্ত এবং সমস্ত সিদ্ধান্তে, কিন্তু তাকে বাধ্য করা হয়েছিল ইলেকশনে আসার জন্য। সেইখানেও আমি আপনার প্রশ্নের উত্তরে বলেছিলাম বিএনপি ইলেকশনে আসলে বিএনপি লস করবে, বিএনপি লস করেছিল। আর 2005 সালের 2014 সালের ইলেকশনে বিএনপি আসতে চায় নাই। বিএনপি আসতে চেয়েছে, বিএনপিকে আসতে দেওয়া হয়নি। ওখানে সে আসতে চায় নাই, তাকে আসতে বাধ্য করা হয়েছে। এখানে সে আসতে চেয়েছে, কারণ বিএনপি যদি ওই ইলেকশনে আসতো
যত ধরনের রিগিং বলুক, যা বলুক, কোনো তত্ত্বাবধায়ক কিচ্ছু দরকার ছিল না, সমস্ত অ্যাটমসফিয়ার, সমস্ত কিছু পরিবেশ পরিস্থিতি সৃষ্টি ছিল, 151 সিট হলেও বিএনপি পেত। এটা সর্বজন স্বীকৃত। বিএনপিকে সেজন্য ইলেকশনে আসতে দেওয়া হয় না। যেমন আওয়ামী লীগ জানতো ইলেকশন হলে আসবে, ওই কথাটা সত্যি যে হারবে, এবং বিএনপিকে ইলেকশনে আসলেই বিএনপি জিতবে। কিন্তু যেই শক্তিরা বিহাইন্ড দ্য সিন কাজ করছে, লং রান টার্গেট নিয়ে কাজ করছে, বাংলাদেশকে এখন একটা পুতুল খেলা চলছে। বাংলাদেশে সবার কোমরে একটা করে রশি বাঁধা আছে, আর আঙ্গুলে ওই রশিগুলো, ইনভিজিবল রশিগুলো ওদের আঙ্গুলে বাঁধা আছে, এদেরকে নাচাচ্ছে আর এদেরকে খোলাচ্ছে। এই যে আব্দুল লতিফ সাহেবকে নিয়ে এতগুলো কথা হলো, আমি কোনো ক্রমেই বিশ্বাস করি না উনি যেই ধরনের লোক, উনি যেই ধরনের অ্যাক্টিভিটিস করেন, যার যেই কথা বলেন, উনি ওখানে গিয়ে বেফাস ওইভাবে না বুঝা, না যাই না, না শুই না উনি ওই কথা বললেন, এটা কোনো দিন না। এটার পিছনে একটা বৃহৎ একটা পরিকল্পনা আছে, কোনো পরিকল্পনাকারী। সেই পরিকল্পনাকারীকে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি প্রুভ করে আপনাকে দেখাতে পারবো না, কিন্তু আমি বুঝতে পারি কারা, কিন্তু আমি প্রুভ করে তো আপনাকে এইখানে দেখাতে পারবো না। সময় বলে দেবে। আমি আজকে দেখলাম আপনি আবার একদিন এরকম করে পোস্ট করবেন বলেছিলেন, সেদিনকে হয়তো হবে। কিন্তু লতিফ সিদ্দিকী এমন কিছু একটা জানেন, অথবা এমন একটা ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছেন যে তাকে বাধ্য করা হয়েছে, তুমি এই কথা বলবা, তা নইলে তোমার এই হবে। অথবা উনি এমন একটা কিছু ওই জানেন যে আমি যে জিনিস সামনে আসতেছে আমরা কেউ জানি না, ওই জিনিসের মধ্যে আমি নাই, আমি সেফলি এক্সিট করে। উনি যদি রিজাইন করে যেতেন তাহলে উনি আর আওয়ামী লীগের সাথে আর কোনো সম্পর্ক নাই, সেটা তো হয়ে যেত, আর তো কোনো ব্যবস্থা থাকতো না। তো উনি এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করতে চাইছেন, দিস ইজ এ অ্যান্ড বি, দুইটার একটা, যে ওনাকে বহিষ্কার করে দেবে। উনি সেই ধরনের কাণ্ডই ঘটাইছেন, যাই না শুই না, আইদার উনি সেইটা ঘটাইছেন, অথবা ওনাকে ব্ল্যাকমেইল করিয়া ওই বিহাইন্ড দ্য সিন যারা করতেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমি সাবধান করতে চাই যে আপনি প্লিজ অ্যাওয়্যার হন, আরও সাবধান হন। আমি প্রতিবার এখানে এসে বলি, আপনি আরও সাবধান না হলে বিহাইন্ড দ্য সিন যারা খেলছেন, তারা যেভাবে খেলছেন, যেভাবে করছেন, এখানে বিএনপি কোনো ফ্যাক্টর না, বিএনপি কোনো ফ্যাক্টরি না, এখানে অনেক অন্য শক্তি খেলা করছে। সেই শক্তির খেলা আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী যে একদম কিছু জানেন না বা বোঝেন না, তা আমার ওই প্রেস কনফারেন্সে মনে হয় নাই। কারণ প্রেস কনফারেন্সে উনি কোনো জায়গায় কোনো কিছু টাচ করেন নাই, উনি জাস্ট ভাষা। যেমন প্রথম প্রশ্নটাই ছিল, ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট কাইন্ড অফ প্রেস কনফারেন্স, হাউ ইট হ্যাজ বিন অ্যারেঞ্জড অ্যান্ড হাউ দি কোশ্চেন্স হ্যাজ বিন ফ্লোটেড, ইট ইজ আন্ডারস্টুড, ওয়েল পারসেপ্টেড হিয়ার ইন বাংলাদেশ। এগুলো নিয়ে দ্বিতীয় কথা বলার কোনো সুযোগ নাই। তো সেখানে প্রথম প্রশ্নটাই ছিল, প্রশ্ন বোঝাই যায় নাই। এবং প্রধানমন্ত্রীও প্রথম বলেছেন যে আপনি যে প্রশ্ন করলেন এটা তো ভাষা, এটা তো আমি কিছু বুঝলাম না, তো ঠিক আছে আমি ভাষায় উত্তর দিই। তো এই যে ভাষা, ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সেন্স অফ দি কনফারেন্স হ্যাপেন্ড, ইট ইজ জাস্ট দি বিগিনিং, ফার্স্ট। তো এই পরিবেশে তার মানে কি উনিও বেশ কিছু জিনিস জানেন, যে খেলাগুলো হচ্ছে ইদানিংকালে। অন্যান্য আরো কয়েকজন মন্ত্রী হ্যান ত্যান যারা যেইভাবে যেই কথাগুলি বলছেন, সেই কথাগুলোকে বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না। উনি যাওয়ার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং ভয়ঙ্কর কথা বলেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, যে আমি ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের সবাইকে কেনা যায়। কথাটা ভয়ঙ্কর কথা, উনি ছাড়া সবাইকে কেনা যায়। তার মানে উনি এরপরে কি আওয়ামী লীগের কিছু থাকলো না? আমি বলি আপনাকে, জিনিসটা খুব হালকা জিনিস না। আমি একটা কঠিন জায়গায় হাত দিচ্ছি, আমি যে তার মানে কি দাঁড়ালো, আওয়ামী লীগ বিএনপিকে তো আমি ধরছি না এই জন্য যে বিএনপিও ব্যক্তিকেন্দ্রিক, আওয়ামী লীগও ব্যক্তিকেন্দ্রিক। বিএনপি তো এখন আর কোনো সিনে নাই, সে অপোজিশন বিরোধী দল না, তো আমি তাকে, এবং তার ওই কোনো শক্তিই নেই, তার কোনো, তারা এখন ডিপেন্ডেন্ট, যদি আমরা সবাই রাস্তায় সবাই মানুষজন নেমে তাদেরকে উঠাবে, এরকম একটা আশা এবং আল্লাহর কাছে মোনাজাত বোধহয় এই ধরনের করেন, কোরবানিও বোধহয় সেটিও তো ভালোভাবে করতে পারছে না, যেটি কোনো কিছু বললাম তো, প্রার্থনা সভা বা দোয়ার আয়োজন, তাকে আমি এই জন্য কোনোভাবেই আলোচনায় আনতে রাজি হচ্ছি না। ঢাকার বাইরে দুটো জনসভা করেছে বেশ বড়। আমাদের সাবজেক্ট ম্যাটার থেকে সরে যাবো, আমি যে ব্যাপারটা হাত দিছি, সরি। তো সেই জায়গাটায় মাননীয় প্রধানমন্ত্রী ওই কথাটা যখনই বললেন, তখন কি হলো, ব্যক্তিকেন্দ্রিক আওয়ামী লীগে একমাত্র ওনার হাতে সমস্ত ক্ষমতা, ওনাকে বুঝে সব কথা বলতো। ওই লতিফ সিদ্দিকীও মিটিংয়ে যাওয়ার আগে ওনাকে বুঝে কথা বলেই পার পেয়ে চলে গেছেন, পরপর 2 বার মন্ত্রী হয়েছেন। সেই লতিফ সিদ্দিকী এই কাজ ঘটায় বসছেন, মাননীয় প্রধানমন্ত্রীর ওই কথার পরেই কিন্তু এই কাজটা ঘটালেন উনি। ওই দলের মধ্যে আরো যে সাপ রয়ে গেছে, মাননীয় প্রধানমন্ত্রীর লিস্টের মধ্যে আছে। বঙ্গবন্ধু ছিলেন বিশাল হৃদয়ের মানুষ, বঙ্গবন্ধুকে শত অ্যাওয়্যার করার পরেও
বঙ্গবন্ধু সেগুলিকে কেয়ার করেন নাই। আজকে গত ওই প্রেস কনফারেন্সে এরকম একটা প্রশ্ন হয়েছিল, মোদি আপনাকে দুটো ব্যাপারে কথা বলেছে, তার মধ্যে একটা ছিল আপনাকে অ্যাওয়্যার করেছে যে আপনার নিরাপত্তা নিয়ে, তা আপনি সেটা বলেন যে, এবং উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমি আমার জীবন নিয়ে পরোয়া করি না, আমার সবাই গেছে আমি পরোয়া করি না, এবং আমি অনেক সাহসী, এবং আমিও বিশ্বাস করি আসলেই মাননীয় প্রধানমন্ত্রী অনেক অনেক সাহসী। সেই 5ই জানুয়ারির সময় থেকে এবং অদ্যাবধি উনি খোদ আমেরিকা এবং সমস্ত বৃহৎ শক্তি সমস্ত কিছুকে ফেস করে ইভেন শেষ পর্যন্ত এসে তার টোটাল দলটাকে পর্যন্ত উনি চ্যালেঞ্জ করে ফেলবেন। উনি সমস্ত পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন, উনি সমস্ত ইউরোপিয়ান গোষ্ঠীকে চ্যালেঞ্জ করেছেন, উনি তার নিজের দলটাকেও চ্যালেঞ্জ করেছেন যে তোমাদের প্রত্যেককে কেনা দেয়, আমাকে কেনা দেয় না। এরকম একটা অবস্থায় উনি কতক্ষণ কাদের উপর উনি ডিপেন্ড করছেন, কে তাকে প্রোটেকশন দিচ্ছে, কে কি করছে, এই ব্যাপারগুলো নিয়ে সত্যিই ভাববার বিষয়। এবং ওনার জন্য আসলে ওনার এই সাহসিকতার জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া ছাড়া আমি আর ওনার অন্যান্য কর্মকাণ্ডের জন্য ওনার অ্যাক্টিভিটিস চেঞ্জ করার বিনীত নিবেদন ছাড়া আমার এই মুহূর্তে আর কিছু বলার নেই। আচ্ছা, ভাই যে কথাটা বললেন আমি দুটো বিষয় সংশোধন করে দিচ্ছি। একটা হচ্ছে যে আমি স্বীকার করে নিলাম যে বিএনপি আন্দোলন করতে পারবেন, আমি সেটা কিন্তু বলিনি। আমি বলেছি শেষ মুহূর্তে জনগণকে সাথে নিয়ে বিএনপি আন্দোলন করবে। কারণ 1981 সালে জিয়াউর রহমান যখন মারা যায় তখনও সবাই মনে করতো জিয়াউর রহমান মাইনাস মানে বিএনপি মাইনাস। বেগম খালেদা জিয়া বাংলাদেশে এসে 9টা বছর একজন গৃহবধূ এইভাবে রাজনীতি করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অংশগ্রহণ করে একটা কামিয়াব জায়গায় বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে যাবে, সেদিন বাংলাদেশের সুশীল সমাজ বলেন, শিক্ষিত মানুষ বলেন, আমাদেরও অনেক বড় বড় নেতাকর্মীরাও কিন্তু সেদিন ভাবেনি। কিন্তু কালের প্রেক্ষাপটে, সময়ের চাহিদায় এবং জনগণের সম্পৃক্ত এবং স্বতঃস্ফূর্ত আগ্রহের কারণেই একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকে পৌঁছে নেওয়া গেছে। আজকে এই সামান্য 5ই জানুয়ারি নির্বাচনের ব্যর্থতা, নির্বাচনের হওয়া না হওয়া, এইটাকে নিয়ে বিএনপিকে এত খাটো করে দেখার কোনো কারণ কিন্তু নেই। আমি বলছি একটু কথা যে 1981 সালেও বিএনপি কিন্তু জিয়াউর রহমানের মৃত্যুর পর সরকারি দলও ছিল না, বিরোধী দলও ছিল না। 86 যে নির্বাচন হয়েছে সেটাও কিন্তু বিএনপি অংশগ্রহণ করেনি। তখন ক্ষমতাসীন দল ছিল এরশাদের জাতীয় পার্টি, বিরোধী দল ছিল তখন বর্তমান আওয়ামী লীগ, এবং জামাত ইসলামে 2-4টা আসন 86 নির্বাচনে কিন্তু ছিল। বিএনপি তখনও কিন্তু ছিল না, কিন্তু তারপরও বিএনপি কিন্তু শেষ হয়ে যায়নি। কারণ বিএনপিকে কেউ যেখানে শেষ বলবে, বিএনপি শুরু কিন্তু সেখান থেকেই। কারণ বাংলাদেশের একটা ব্যাপক সংখ্যক জনগণ বিএনপির প্রতি আস্থাশীল, বিএনপি যেটা বলবে সেটা করার জন্য প্রস্তুত রয়েছে। বিএনপির প্রতি আস্থাশীল বলবেন না আওয়ামী লীগের প্রতি অনাস্থা থেকে তাদের একটা জায়গা দরকার, প্ল্যাটফর্ম দরকার? আওয়ামী লীগের যেখানে ব্যর্থতা সেখানেই তো বিএনপির সফলতাটা মানুষ বুঝতে পারবে। মানে একটি হচ্ছে ধরেন বিএনপির প্রতি আস্থা ছিল তো অবশ্যই, কারণ জাতীয় ভোটে আওয়ামী লীগের মধ্যে একটা বড় গোষ্ঠী আছে যারা মানে অন্ধ আওয়ামী লীগের কোনো ভালো মন্দ বিবেচনায় নিতেই রাজি না, তারা আওয়ামী লীগের। বিএনপিরও তো একটা ফিক্সড ভোট অল ওভার বাংলাদেশে আছে, এই জন্য বিএনপিকে এখানে খাটো করার ব্যাপার না। এক, আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি পত্রিকায় পড়েছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগের ওই বিদেশের যুক্তরাষ্ট্র শাখার একটা প্রোগ্রামে শেখ হাসিনা ওয়াজেদ গেছেন, সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আপনার কি মধ্যবর্তী নির্বাচন দেওয়ার কোনো বিষয় আছে কিনা। তখন তিনি বলেছেন যে কিসের মধ্যবর্তী নির্বাচন চান, কার জন্য চান, আমার বাবার খুনিদের ক্ষমতায় বসানোর জন্য কি আমি মধ্যবর্তী নির্বাচন দেব? এটা পত্রিকায় পড়েছি। সেই পত্রিকার পড় থেকে আপনি বলেছেন প্রেস কনফারেন্সের রেফারেন্স, আপনি ওটা রেফারেন্স বলেন। সাংবাদিক, ওটা দলীয় মিটিং এ সাংবাদিক প্রশ্ন করেছে, প্রশ্ন করার পরে এই বিষয়টা এখানে এসেছে, এটা আমি একটু ক্লিয়ার করে দিলাম। আর 2008 সালের নির্বাচন বেগম খালেদা জিয়া বাধ্য হয়ে যায়নি, কিন্তু বেগম খালেদা জিয়া চিন্তা করেছে যে সারা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের এবং রাজনৈতিক দলকে নিধন করার যে ষড়যন্ত্র এই অসাংবিধানিক সরকার করছে, এর চেয়ে আওয়ামী লীগে যদি ক্ষমতায় আসে, অন্য দলও যদি ক্ষমতায় আসে, তাও তো একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, একটা রাজনৈতিক চর্চার জায়গা থাকবে। এই বৃহত্তর স্বার্থেই কিন্তু উনি 2008 সালে নির্বাচনে গেছেন। উনিও জানতেন যে উনাকে ক্ষমতায় আনা হবে না, উনি যে পরিমাণ আসন পাবেন সেইটার থেকে কিভাবে তাকে বঞ্চিত করা হবে, তার টোটাল নীল নকশা মইনু ফখরুদ্দিনের সরকার যে করেছে এটা উনি সম্পূর্ণটা জানতেন। তারপরে উনি পড়েছেন, আপনি রিসেন্ট যে দুইটা বই বের হয়েছে, রিসেন্টলি যে দুইটা বই তোলপাড় করেছে, কথা বলছেন এই একে খন্দকার আর মওদুদ আহমেদের বইটা, আমি দুটোই পড়েছি। লেখক বই লিখবে, কিন্তু আমরা যদি দল করি, বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি আমাদের কাছে আছে না, করেন ঠিক আছে, মওদুদ সাহেব লেখক, উনি কিভাবে লিখবেন তার স্টাইল। আর আমি তো লেখক না, আমি হচ্ছে নিজের দলের যেটা দেখেছি সামনে থেকে সেটা আমি বলছি। আর 2014 সালের নির্বাচনে আমাদের একটাই দাবি ছিল যে শেখ হাসিনার অধীনের নির্বাচনে আমরা যাব না,
যে কোনো ব্যক্তির অধীনে একটা ফরম্যাট হোক সেখানে যাব। তো উনার অধীন ছাড়া উনি বাংলাদেশে নির্বাচন করবেন না। উনার অধীনে নির্বাচন করার জন্য জনগণের চাহিদা ব্যতিরেকে উনি সংবিধান সংশোধন করেছেন নিজের মনোবাসনা পূর্ণের জন্য। এই পাতানো নির্বাচনে আমাদের পক্ষে যাওয়া সম্ভব হয়নি এবং এটা আমরা স্বেচ্ছায় সজ্ঞানে জনগণের প্রয়োজনে যাইনি এবং আমরা যে যাইনি এটা বৈধতা দিয়েছে জনগণ। 5ই জানুয়ারি নির্বাচনে জনগণের 1% ভোটারও আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট দিতে যায় নাই। তাহলে আমাদের না যাওয়াটা যে উপযুক্ত ছিল, সিদ্ধান্তটা সঠিক ছিল, সেটা কিন্তু প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় যেটা ব্যাপার যে মানি লন্ডারিং এর মামলার প্রসঙ্গ যেটা বলে কথা প্রসঙ্গে আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী এইভাবে বলেছে তথ্য প্রমাণ থাকার পরও তাকে শাস্তি দেওয়া যাবে। এটা বর্তমান আইনমন্ত্রী 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 ছিলেন না, উনিও না, আইনমন্ত্রী অবস্থায় না। ফর ইউর গুড ইনফরমেশন ফর দি যারা দেখছেন দর্শক শ্রোতা, উনি তখন আইনমন্ত্রী ছিলেন না। যেদিন রায় হয় তার 2-1 দিনের মধ্যে ওনার সাথে ব্যক্তিগতভাবে ওনার কমেন্টটা ছিল এই যে আমার 40 বছরের আইন পেশার অভিজ্ঞতায় এই রায় হতে পারে। ওনাকে আমি শ্রদ্ধা করি, মানে উনি এখন মন্ত্রী সেই হিসাবে উনি বিজ্ঞ, ওনার পিতা উনি অনেক বুঝে শুনে একটা আলোচনায় উনি বলেছেন আমার 40 বছরের পেশাগত অভিজ্ঞতায় নাই যে এই মামলায় তারেক। আসলে উনার 40 বছর পেশায় এরকম রাজনৈতিক চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত হয়ে কোনো মামলায় উনি প্রসিকিউশন ছিলেন না। 40 বছরের এই প্রথম মামলা। তারেক রহমান এখানে মামলা হওয়ার সম্পৃক্ততা হওয়ার কোনো কারণই নাই। তার কারণ মামুনের অ্যাকাউন্ট থেকে সাপ্লিমেন্টারি ক্রেডিট কার্ড দিয়ে তারেক রহমান টাকা তুললে কমপ্লেন যদি করে মামুনকে করতে হবে, দুদককে না, সরকারকে না। এখানে আসামি হওয়ারই কোনো কারণ নাই। আর সেখানে শাস্তি হতো পরের কথা। এই জন্য আনিসুল হক সাহেব, তার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলি উনার মন্তব্যটা রীতিমতো রাজনৈতিক। যেহেতু রাজনৈতিক পোস্টে থেকে উনি প্রসিকিউশনের দায়িত্ব পালন করেছেন, প্রসিকিউশনের মতোই উনি বক্তব্য দিয়েছেন। উনি যদি ডিফেন্স লয়ার থাকতেন ঠিক ডিফেন্সের মতো উনি বক্তব্য দিতেন। অতএব এইটা যে যার মতোই রায় যখনই বিপক্ষে যাবে তখনই এটা টাকা দিয়ে পারচেজ করা হয়েছে, আর পক্ষে চলে আসলে তখন সেটা আরেক রকম মতামত। এখন সরকারের পক্ষে যায়নি, সরকার পারচেজ করে দিল। আর সরকারের পক্ষে গেলে কি করতো সরকার? একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিলাম এই বলে বিবৃতি দিতেন। এই জন্য রাজনৈতিক স্ট্যান্ডবাজি বক্তব্য নিয়ে আমি আইনকে রুদ্ধ করতে চাই না। এখানে আসামি হওয়ারই কোনো কারণ নেই। আমি নিজেও যেহেতু আইন পেশার সাথে জড়িত, কিছুটা হলে ওনার মতো অত প্রবীণ কিংবা অত জ্ঞানগর্ভ মানুষ না হলেও সামান্য যেটুকু সেন্স আছে, এই সেন্সটাতে তারেক রহমানের এখানে আসামি হওয়ার কোনো কারণই কিন্তু নেই। এখন দেশ ও জাতির প্রয়োজন। আমি রাজনীতি করে আমার প্রতি অবশ্যই গুরুদায়িত্ব আছে। দেশের মানুষেরও চাহিদারও একটা ব্যাপার আছে। দেশের মানুষের চাহিদা মেটাতে রাজনীতিকে যে পথে নিয়ে যাওয়ার দরকার, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই দেখবেন বাংলাদেশে আন্দোলন হবে। আর জনগণকে সাথে নিয়ে তো আমি করব। রাজনৈতিক দল বলতে তো গুটি কয়েক মানুষ নয়, সমগ্র বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগণ সকলকে সম্পৃক্ত করেই তো আমাদেরকে করতে হবে। ওদেরকে বাদ দিয়ে তো আমরা করতে পারবো না। কি করবে, কবে করবে, সরকার তো তার ইচ্ছে মতো যা চাইছে তাই করতে পারছে এবং করে ফেলছে, সেটা করছে এবং কোন রকমের বিনা বাধাই কিন্তু করছে। তাকে তার জন্য খুব একটা কাঠখড় পোড়াতে হচ্ছে। সেটা ঠিক আছে, আর কি মানুষের লজ্জা থাকতে হয়। যেমন রাষ্ট্রপতি যখন গেলেন বান কি মুনের সাথে সাক্ষাৎকারটা নিয়েও দেখলেন পক্ষ বিপক্ষ দুই রকম আসলো। এবারও যেটা আমরা পত্রিকা মানবজমিনে পড়লাম যে বান কি মুনের সাথে একটা অফিসিয়াল রুটিন ফটো সেশন ছিল, কিন্তু সেখানে বাংলাদেশের পক্ষ থেকে, পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাক্ষাৎ হলো। তারপরে ভারতের প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেখানে তার প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্র নিয়ে অনেক কথা বলেছেন, বাংলাদেশের প্রসঙ্গ কিন্তু উনি টানেননি, নামটা উল্লেখ করেননি। তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র নয়, এটা কি ভারতীয় প্রধানমন্ত্রী যদি মিন করে থাকেন কি এই বিষয়টা নিয়ে গভর্নমেন্ট কিন্তু কোনো গবেষণার ভিতর যাচ্ছেন না, কোনো ব্যাপক আলোচনার ভিতর যাচ্ছেন না। এই জন্য হয় কি, চক্ষু লজ্জা এমন একটা ব্যাপার যে আমি যদি লজ্জা না পাই আপনি আমাকে জোর করে লজ্জা পাওয়াতে পারেন না। আবার আমার পিঠটা যদি কুলা, ধান চালে চাল চালে প্রতিদিন বাড়ি খাচ্ছে কুলা, এখন কুলা যদি আঘাত বাড়ি খেয়ে কেমনই অভ্যস্ত, আঘাতটাকে আঘাত মনে করে না। এই জন্য মানুষের রাজনৈতিক শিষ্টাচার থাকতে হয়, কালচার থাকতে হয়। আমার ক্ষোভ আক্ষেপ আছে আপনার প্রতি, কিন্তু আমার ক্ষোভ আক্ষেপ টোটাল জাতির উপর আমি বর্তায় দিব, ভাষায় দিব, এরকম কিন্তু হয় না। সাম্প্রতিককালে প্রেস কনফারেন্সটা আমি নিজেই দেখেছি সরাসরি টেলিভিশনে। তো যে প্রশ্নকর্তা সে সঠিক উত্তর পেয়েছে বলে আমার মনে হয়নি, আর উত্তর যিনি দিয়েছেন খুব দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, এটাও কিন্তু আমার কাছে মনে হয়নি। সালামত না, আমি বলতে চাই যে আমরা বর্তমানে ঠিক কোন জায়গাটা অবস্থান করছি এবং আমাদের সামনের দিনগুলোতে কি দিনগুলো আসতেছে। যেই দিনগুলো সামনে আসতেছে বলে আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট। জি, মানে আপনার কাছে স্পষ্ট সামনের দিনগুলো না অস্পষ্ট? সামনের দিনগুলো
আসলে মানুষ তো হিউম্যান বিইং সবসময় স্পষ্ট ভাবতেই তো পছন্দ করে, সে স্বপ্নই তো দেখে সবকিছু স্পষ্ট হবে। সেখানে হয়তো মাঝে মাঝে কুয়াশা এসে যায়, মাঝে মাঝে মেঘ এসে যায়, কিন্তু মানুষের ধর্মই হচ্ছে স্পষ্ট দেখা, স্পষ্ট বোঝা। সেই স্পষ্ট দেখতে হলে, স্পষ্ট বুঝতে হলে যেই বিষয় নিয়ে আমরা কথা বলছি তাতে অনেকগুলো মুভমেন্টের দরকার হয়, অনেকগুলি জায়গার অনেকগুলি ইনফরমেশনের দরকার হয়, যেটা আমি মানে করার চেষ্টা করি। এবং সেই করাগুলিতে যাদের মধ্যে যেই অস্থিরতা দেখতে পাচ্ছি, যেই লোকগুলোর মধ্যে অস্থিরতা দেখতে পাচ্ছি, বদ্যি পার্টি, আপনি দেখেন সাদেক হোসেন খোকা সাহেব, সেই যে আমেরিকা গিয়েছেন আর ফেরার নাম নেই, বলছেন চিকিৎসা করছে না, যদি উনি চিকিৎসায় থেকে থাকেন দোয়া করি উনি সুস্থ হোক। উনি অসুস্থ, উনি অসুস্থ, বরং ওনার অসুস্থতা যেটুকু ধারণা সবার মধ্যে আছে তার চেয়ে একটু বেশি সিরিয়াস আমি যতটুকু জানি। এরকম করে বিএনপির বহু ইম্পর্টেন্ট নেতা তারা বলে মানে অন্য প্রসঙ্গের আলোচনা, ব্যক্তিগত আলোচনায় যে আমি এইভাবে রেডি হয়ে আছি, কখন দৌড় দিতে হয় বলা যায় না। সেটি অবশ্য দুপক্ষেই আছে। আমি সেটাই তো বললাম যেমন বিএনপি যেমন এটা, এবং তেমন এই পক্ষেরও যেটা, যে পক্ষের কথা নিয়ে আমরা বললাম যে উনি নির্বিঘ্নে সব কাজ করে দিচ্ছেন, উনি সম্প্রচার নীতি কারো কোনো পঞ্চদশ সংশোধনী থেকে যে সেই গত সরকার থেকে শুরু হলো এবং টিল টু ডেট, সামনে আরো মানে উনি যা ভাবছেন যা করছেন সেটা অবলীলায় করে যাচ্ছেন। কোনো বাধা, কোনো রকম কোনো আলোচনা, কোনো কিছুরই কোনো সুযোগ সেখানে নেই। এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে 298টা সিট নিয়েও বঙ্গবন্ধু যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্ট গণতন্ত্রকে টিকিয়ে রাখতে পারে নাই, মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। আজকেও সেই একই রকম সিট নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী স্বস্তি বোধ করছেন না। চিন্তার বিষয়টা ওই জায়গায়, উনি মোটেই উনি অস্বস্তিতে আছেন সেটির প্রকাশ কোথায় পেলেন আপনি? তা নইলে উনি আমেরিকা যাওয়ার আগে যেটা বললেন আওয়ামী লীগের প্রত্যেককে কেনা যায়, এর থেকে বড় অস্বস্তির আর কি হতে পারে? এর থেকে বড় অস্বস্তি আর কি হতে পারে যে উনি তার পার্টির ভিতরে প্রত্যেকের মুভমেন্টের তো তার কাছে রিপোর্ট যায়। কিন্তু সেটি কি উনি অস্বস্তি নিয়ে বলেছেন যে না উনি নিজে অনেক বেশি কথা বলে? আমি আমার টিমকে নিয়ে যাকে নিয়ে আমি চালাবো, যাকে নিয়ে আমি চলবো, তার উপর আস্থা রাখতে গিয়ে আমি যার উপর উনি অ্যাসার্ট করার চেষ্টা করেছেন যে না উনি সেলেবল না, উনি সেলেবল না, তার জন্যই হয়তো কথাটা ওভাবে বলেছেন কিনা আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখানি যেটাই বলেন, কিন্তু উনি তার টিম স্পিরিটের উপরে আস্থা রাখতে পারেন না। ওনার মধ্যে যে অস্বস্তি এবং অসহিষ্ণুতা আছে সেটা প্রকাশ। আমরা একেবারে শেষ প্রান্তে 2 মিনিট সময় আপনার জন্য। ভাই যে কথাটি বলেছেন সেটির সাথে আমি শুধু একটু ইনক্লুড করতে চাই যে বিএনপি আন্দোলন করতে পারবে না, এই কথাটা যখন মানুষ কিংবা যে কোনো আলোচক বলে আমি সন্তুষ্ট হই। কেন হই? যে মানুষ এই সরকারকে সময় দিতে চাচ্ছে না। অবিলম্বে সরকারের একটা সরানোর বিষয়টা নিয়ে মানুষ অনেক অ্যাডভান্স হয়ে গেছে। স্বাভাবিক কারণে মানুষের এই প্রতিফলনটা বিএনপি আমলে নিউক এবং তড়িৎ গতিতে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করুক। আমার সুবিধা হতো খুব একটা এক্সাম্পল, মানুষ যে চাচ্ছে না একটা এক্সাম্পল দেন তো। মানুষের কোথায় সুখ স্বাচ্ছন্দ্য শান্তি আছে বলেন? কোথায় নাই? কোথায় আছে? আপনি পুঁজিবাজারে দেখেন সেখানে নাই, আপনি আইন শৃঙ্খলাতে নাই। আপনি জানেন এখন সূচক কত? সূচক হোক, কিন্তু যেটা লস চলে গেছে কোটি কোটি টাকা, এটা কি আপনি ফেরত দিতে পারছেন? শুনুন, বিজনেসে তো আপস এন্ড ডাউন থাকবে। মানুষ তো এখন ইনভেস্টই করছে না, পুঁজিবাজারে ইনভেস্টার কেউ করছে না। সব কে বলছে? খুব কম। আপনি যে মানুষগুলো পর্যুদস্ত হয়ে গেছে, পুঁজি হারিয়েছে, এরা ইনভেস্ট করছে না। এই মাসে রেমিটেন্স কত হয়েছে জানেন? ঠিক আছে, সেটা আমি জানি, সেটা বেড়েছে। কত পার্সেন্ট? ব্যাপক হারে বেড়েছে। পার্সেন্টেজটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমি আপনাকে বলি 22% বেড়েছে। আপনি আমাদের গ্রোথ রেট, আমাদের জিডিপি, যে জিডিপি নিয়ে সারা পৃথিবী কম্পমান বন্দার আকারে, সেই জিডিপি নিয়ে যারা বাইরের শক্তিগুলো সবসময় আমাদের অনুন্নত দেশগুলিকে একটা কমিয়ে বলে, সেই জিডিপি আমাদেরকে আইএমএফ এবং বিদেশি প্রতিষ্ঠানগুলো আমাদের ফোরকাস্ট করেছে জিডিপি কত পার্সেন্ট জানেন? বেশি, ইট ইজ অ্যাবভ 6%। মানে ঘটনা হচ্ছে, আমি যেটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি, আসলে এই উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড, এগুলি আর গণতন্ত্র এক জিনিস না। এগুলি মানুষ শেষ করে দিই। আপনি জিডিপি বলেন আর ফরেন রেমিটেন্সি বলেন, এগুলো আমার কিছু যায় আসে না। আমি দেখবো আমার নিরাপত্তা আছে কিনা, আমি দেখবো আমার ছেলে স্কুল থেকে বাসায় ফিরলো কিনা, আমি দেখবো আমার স্বামী নিরাপদ সহকারে তার সারাদিনের কর্ম সম্পাদন করে বাসায় জীবন নিয়ে ফিরলো কিনা, আমি রাস্তায় বের হওয়ার পর উইদাউট সড়ক দুর্ঘটনায় সহি সালামতে জীবন নিয়ে আসলাম কিনা। তো আজকে দেখেন আইন শৃঙ্খলা বাহিনী একটা দলীয় কর্মী বাহিনীতে রূপান্তরিত হয়েছে। আজকে ঘরের ভিতরে মানুষ খুন হচ্ছে, বিচার হচ্ছে না।
যত্রতত্র মানুষ অপহরণ হচ্ছে, লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রদের ধরে নিয়ে যে বিশেষ বাহিনী আটকে রেখে দিচ্ছে, দাড়ি গোপ যখন বড় হয়ে যাচ্ছে তখন তাদের মৌলবাদ, জেএমবি, হরকাতুল জিহাদ এই বলে মেধাবী ছাত্রগুলোকে চালান দিয়ে সমস্ত আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার একটা ব্যাপক প্রচেষ্টা চলছে, যে বাংলাদেশ জঙ্গিবাদের দেশ হয়ে যাচ্ছে। আর জঙ্গিবাদের হাত থেকে রক্ষা করতে গেলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। এই যে মানে চক্রান্তগুলো, তারপর দেখেন সিলেটে যেখানে সেখানে পতিত অস্ত্র পাচ্ছে, মাটি খুঁড়ে হত্যাকারীকে ধরতে পারে না, টাকা নিয়ে ছিনতাই করছে তাকে ধরতে পারে না। আর কোন গহীন অঞ্চলে অস্ত্র পাওয়া যাচ্ছে, অস্ত্রগুলো যারা রাখছে তারাই উদ্ধার করছে, করে নিজেদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের কাছে প্রচার করার জন্য। তো আজকে শান্তি নাই, স্বস্তি নাই, লোডশেডিং বেড়ে গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, স্বাভাবিক জীবন মান কোথাও কোনো কিছু নাই। এই জন্য ওই গ্রোথ নিয়ে আর ফরেন রেমিটেন্স আর ওই বড় বড় বুলি নিয়ে বাংলাদেশের মানুষের সুখ শান্তি আসবে না। সুখ শান্তি অন্য জিনিস। ধন্যবাদ। সুখ শান্তি যেটার মধ্যে মানুষ সেটাই চায়, এবং সেই চাওয়াটাই হচ্ছে এই আপদ আর বিপদের হাতের থেকে মুক্তি। সুখ শান্তি নিহিত ওইখানে। এই বাংলাদেশের যে অবস্থা এখন, যেই পরিপ্রেক্ষিত তৈরি হয়েছে, অর্থনৈতিক বলেন, অন্য সমস্ত দিক থেকে বিদেশি ইন্টারেস্ট যেভাবে আমাদের প্রতি তাদের অ্যাট্রাকশন যেভাবে আমাদের প্রতি বেড়েছে, সমস্ত কিছু মিলিয়ে বাংলাদেশে আসলে এই যেই চলমান রাজনীতি, এই চলমান রাজনীতির প্রয়োজন বা প্রয়োজনীয়তা বাংলাদেশে শেষ হয়ে গেছে। বাংলাদেশে এই রাজনীতির একটা ইউটার্ন আশু প্রয়োজন, এবং সেটা যে কোনো সময় ঘটে যাবে, সেটা যে কোনো সময় যে কোনো প্রকারে ঘটে যাবে। একটা ইউটার্ন দরকার বাংলাদেশ আওয়ামী কি বলে বাংলাদেশের পলিটিক্স, সেই পলিটিক্স বিএনপিকেও তার পলিটিক্সকে পাল্টাতে হবে। আর আপনি একটা কথা আমি একটু টাচ করি, আপনি বলেছেন যে বিএনপিকে শেষ করা যাবে না। আসলে এটা ভ্রান্ত ধারণা। কোনো দলই একসময় আওয়ামী লীগ ভাবে বিএনপিকে শেষ করে দেবে, বিএনপি একসময় বলে আওয়ামী লীগের, এগুলি ভ্রান্ত ধারণা। কোনো পলিটিক্যাল পার্টিকে আসলে শেষ করা যায় না, তাদের কর্মকাণ্ড দ্বারা তারা নিজেরাই একসময় শেষ হয়ে যায়। কিন্তু কেউ যদি শেষ করার কোনো প্ল্যান করে এরকম বৃহৎ দলকে, বিএনপি, সেটা হয় না। তাদের নিজস্ব কর্মকাণ্ডেই তারা একসময় বিলীন হয়ে যায়। তবে বাংলাদেশের জন্য আশু একটা নতুন রাজনীতির প্রয়োজন, এটা অনস্বীকার্য। ধন্যবাদ। সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান রীতিমতো আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। সৈয়দ আশিক হাসিবুর ভাপিয়া এবং মিসেস আলামেতিতে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক মণ্ডলী, মূল আলোচনা যেখান থেকে শেষ পর্যন্ত যেখানে এসে দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছে। আসলে এই ধরনের রাজনৈতিক দলগুলোকে এবং অস্বীকার করবার জন্য দুটো রাজনৈতিক দলের সঙ্গেই একটা বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। যদিও এরকম একটা আলোচনা বিশ্লেষণ আছে যে তারা ধীরে ধীরে জনসম্পৃক্ততা হারাচ্ছে, তারপরও একথা নির্দ্বিধায় বলা যেতে পারে যে কেউ কাউকে নিশ্চিহ্ন করতে পারে না। যদি কেউ নিঃশেষিত হয়ে যায় সেটি তার নিজস্ব কর্মের কারণে, নিজস্ব ক্রিয়াকর্ম যা আছে তার কারণেই সে আসলে নিঃশেষিত হয়ে যায়। আরেকটি বিষয় এখানে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশের সরকার প্রধান যিনি, যে তিনি মোটামুটিভাবে বৃহৎ শক্তি বলতে যা বোঝায় সবাইকে তিনি চ্যালেঞ্জ করছেন, এবং এই চ্যালেঞ্জ তিনি দেশের ভিতরে যেমন তার প্রধান প্রতিপক্ষ রাজনৈতিক দল বিএনপিকে করেছেন, তিনি তার নিজের রাজনৈতিক দলের সকল নেতাদেরকে করেছেন, তিনি দেশের বাইরে পশ্চিমা গোষ্ঠীকে চ্যালেঞ্জ করেছেন, সেটি জাতিসংঘের মহাসচিব হন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র হোক কিংবা ইউরোপীয় ইউনিয়ন হন, সবাইকে তিনি চ্যালেঞ্জ করে চলেছেন। তো এই চ্যালেঞ্জ করবার মধ্য দিয়ে এটি অনেকের মধ্যে প্রশ্ন যে তিনি কি বিশেষ কোনো শক্তির অধিকারী হলেন, নাকি একটা অনিশ্চয়তার বৃত্তে তিনি ঘুরপাক খাচ্ছেন। যদি শেষেরটি হয় সেটি নিশ্চয়ই তার জন্য যেমন উদ্বেগ, বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য উদ্বেগের বিষয়, এবং এই বৃত্ত থেকে বেরোবার প্রধান দায়িত্বটিও কিন্তু তাকেই পালন করতে হবে যদি সেরকম কোনো অনিশ্চয়তার মধ্যে থাকতে পারেন। পদগুলো খুব সহজ যদি তিনি করতে চান, এবং তার সহকর্মীরা যদি তাকে সহায়তা করেন, বিভ্রান্ত না করেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।